অনেক দিন আগে হৃদয়পুর নামক একটি গ্রামে একটি লোক তার স্ত্রীর সাথে বসবাস করত। তাদের একটা সৎ মেয়েও ছিল। গিন্নি, ও গিন্নি, ঘাস কাটা ঝুড়িটা কই রাখলে? দেখো, বারান্দার পাশেই রাখা আছে। রূপা কোথায়? রূপাকে তো দেখছি না। ও মেয়ের কথা কে জানে কি করে বেড়াচ্ছে। একটু দেখেও রাখতে পারো। তোমার মেয়েকে দেখতে আমার বইয়েই গেছে। যা করে করুক, আমার কি। একটা কাম কাজ কিছু ঠিক মতো করবে না বাড়ির, সব সময় টো টো করে বেড়াবে। আহা গিন্নি, এমন করে বলছো কেন? মা মরা মেয়েটা আমার শুনলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তাতে আমার কি যায় আসে। এত বকো না গো, আমি মাঠে ঘাস আনতে যাচ্ছি। যাও যাও, মেয়ের জন্য একেবারে দরদ উতলে পড়ছে। মা, ও মা, আমাকে কয়টা খেতে দেবে গো? সারাদিন তো টোটো করে বেড়াস, কোনো কাজ কাম নেই তোর? কাজ না করলে ভাত পাবি না। এমন করে কেন বলছো মা? আমি তো সব কাজই করি তোমার। রান্নাঘরে দেখ গে, অনেকগুলো বাসন পড়ে আছে, ওগুলো ধুয়ে মেজে তারপরে খা। মা, অনেক খিদে পেয়েছে, আগে খেয়ে নেই, তারপর না হয় বাসনগুলো মেজে দেবো। আগে কাজ করবি, তারপরেই খাবি। তারপর রূপা বাসন মাজতে শুরু করে আর বলে, আমার কপালটা এতই খারাপ, আমার আজ এই অবস্থা। আমার মাটা যদি আজ বেঁচে থাকতো, নিশ্চয়ই আমার এত কষ্ট হতো না আজ। খিদে পেয়েছে আমার, তাও খেতে পারছি না। কি ব্যাপার, এত সময় লাগছে কেন তোর? বাসন মাজতে মাজতে তো এত জোরে শব্দ হচ্ছে কেন? একটা বাসন ভাঙলে তোকে আস্ত রাখবো না কিন্তু। তুমি কোনো চিন্তা করো না মা, আমার বাসন মাজা হয়ে গেছে। এইবার আমাকে কয়টা খেতে দাও। হ্যাঁ, তোমার জন্য তো আমার আলাদা করে কষ্ট করাই লাগবে। নে ধর, খেয়ে নে। দেও মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, দাও দাও। কি রে, তোকে সে কখন থেকে উঠোন যা ঝাড়ু দিতে বলেছি, এখনো ঝাড়ু দেওয়ার কোনো খোঁজ খবর নেই? আমি এখনই উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। কি মা রূপা, কি করছিস? এই তো বাবা, উঠানটা ঝাড়ু দিচ্ছি। দুপুরে খেয়েছিস তো মা? আমাকে নিয়ে এত চিন্তা করো না বাবা, আমি ঠিকঠাক খেয়ে নিয়েছি। তারপর সেখানে হঠাৎ করে একজন বৃদ্ধা চলে আসে। আমি তোমাদের কাছ থেকে কি একটু জল পেতে পারি? কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমাকে তুমি চিনবেও না, একটু জল দিতে পারবে? কেন নয়, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। কি হচ্ছে কি এখানে? কাকে জল দিচ্ছে? আসলে মা, বৃদ্ধ লোকটার অনেক জল তেষ্টা পেয়েছিল, তাই আমি ওনাকে একটু জল দিচ্ছি। ইস, মেয়ে দরদ যেন বৃদ্ধর ওপরে উতলে পড়ছে। এই নিন আপনার জল, জল খেয়ে আপনি শান্তি করুন একটু। বৃদ্ধ লোক কতটা পথ পাড়ি দিয়েছেন। এত দয়া আল্লাহ কোথা থেকে আসে? বিয়ে দিয়ে দেবো এই বুড়োটার সাথে তোকে। তুমি এসব কি বলছো মা? এই বুড়ো, এই, তুমি কোথা থেকে এসেছো? আর তোমার বাড়িতে কে আছে? আমার কেউ নেই, আমি শুধু একাই থাকি, আমার কেউ নেই। তাহলে তো ভালোই হয়, তোর সাথে বুড়োটার এবার বিয়ে দিয়ে দেব। তুমি এসব কি বলছো? না, এমনটা বলো না মা। ঠিকই তো, এই বৃদ্ধটার সাথে কি ওর যায় নাকি যে তুমি ওকে ওনার সাথে বিয়ে দিতে চাচ্ছ? তুমি চুপ থাকো, আমি যা বলছি সেটাই ঠিক। আমার উপরে কথা বলতে এসো না, তাহলে তোমার একুলো যাবে, ওকুলো যাবে। এভাবে আমার জীবনটা নষ্ট করে দিও না মা, দোহাই তোমার। ওরে মুখ পুরি, দরদ উতলে পড়ছে এখন।
বিয়ে দিতে পারবো না। তোকে তো আমি ওর সাথেই বিয়ে দেব। তুই মেনে নেওয়া এতেই তোর ভালো হবে। এই যে, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম। আপনি একজন বৃদ্ধ, আমার দাদার বয়সী, আমাকে বিয়ে করতে চাচ্ছেন? এই যে, তোমার কোনো সমস্যা নেই তো ওকে বিয়ে করতে? তাহলে আমি বিয়ের সব আয়োজন করছি। যা, তুই প্রস্তুত হয়ে নে। তারপর রূপা ও সেই বৃদ্ধের বিয়ে সম্পন্ন হয়। একটা আজব কাণ্ড ঘটে যায়। হঠাৎ সেই বৃদ্ধটি একটি সুন্দর যুবকে পরিণত হয়। এটা আমি কি দেখছি? আরে বাহ, তুমি কিভাবে এরকম হলে? আমারও তো একই প্রশ্ন। তুমি কিভাবে বৃদ্ধ থেকে হঠাৎ করে এরকম সুন্দর তাগড়া যুবক হয়ে গেলে? এসব দেখে থমকে যায় রূপা। আর তখন সেই যুবক ছেলেটি বলে, আমার নাম হলো সিমন। ভালোইপুর নামক একটি রাজ্যে আমার বসবাস। বাবা ছিলেন সেখানকার একজন মোড়ল। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? বাবা জীবন, অনেক তো বেলা হলো, এবার নে, খেয়ে নে। আমি কিছু খাবো না তো, এসব আমার সামনে থেকে নিয়ে যাও। কেন খাবি না বাবা? মা বাবাকে আমাকে একটা ঘোড়া কিনে দিতে বলো, তবেই আমি যাব। তোর বাবাকে আমি বলবো, সে নিশ্চয়ই তোর ঘোড়াটাই কিনে দেবে। তুই আমাদের একমাত্র সন্তান, তোকে না দিলে আর কাকে দেবে? নে বাবা, তুই খেয়ে নে। হঠাৎ সেখানে একজন বৃদ্ধ উপস্থিত হয়। কিছুদিন ধরে হলো আমি কিছু খাই না মা, আমাকে কিছু খেতে দেবে? এ কি, বলা নেই কওয়া নেই, আপনি কেনই বা বাড়ির ভেতরে ঢুকে এসেছেন? আপনার তো সাহস কম না? আসলে মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে? এখানে কি তোমার দেখে মনে হচ্ছে তুমি খাবার পাবে? যত সব ভিখারি লোকজন এসেছে, যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ যান, এখান থেকে আপনি এক্ষুনি চলে যান, কোনো খাবার পাবেন না। এভাবে মানুষের সাথে আচরণ করতে নেই। আসলে বড় লোকেরা অনেক নির্দয় হয়। তোমাদের তোমার ছেলেকে আমি একটা অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার অভিশাপ কাজে লাগবে নাকি অভিশাপ দিতে এসেছো? তর্ক করার ফল তোদের ভালো হলো না। আমি আজ থেকে অভিশাপ দিলাম, তুই আমার মতোই বৃদ্ধে পরিণত হবি। বৃদ্ধ বলতে না বলতেই সিমন একটি বৃদ্ধে পরিণত হয়। আপনি আপনি কি করলেন? আমার ছেলেটাকে এরকম বৃদ্ধ বানিয়ে দিলেন। তো মানুষের এমনই শিক্ষা হওয়া উচিত। আমার আমার ছেলেটাকে মাফ করে দিন। আর আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি আপনি দয়া করে ওকে ভালো করে দিন। আমি ওকে ভালো করতে পারবো না। হলেও হলেও ও সেই যুবকে আবার পরিণত হবে কি করে? আমার কাছে কোনো সমাধান নেই, তবে একটা উপায় আমি বলে দিতে পারি। কি উপায়? আপনি আমাকে বলেন, আমি সব করতে রাজি আছি। তোমার ছেলে আজ থেকে পথে পথে বেরোবে। বেরিয়ে যদি কোনোদিন কোনো যুবতী মেয়েকে বিবাহ করতে পারে, তাহলে সেদিনই আবার যুবকে পরিণত হবে। কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? কোনো যুবতী মেয়ে কি ওকে বিয়ে করবে? এছাড়া আর কোনো উপায় নেই। ও, তাহলে এই ব্যাপার, ভালোই হয়েছে। এবার আমার মেয়েটা একটু সুখে শান্তিতে থাকতে পারবে। এবার থেকে আর কোনো সমস্যাই হবে না। আমি কখনোই ভাবতে পারিনি আমার জীবনটা এভাবে উল্টে যাবে। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করা লাগবে না। আপনি তো ওর সৎ মা, তাই কখনো ওর কষ্টটা বুঝতেই পারেননি। আমি রূপাকে আজই আমার রাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে চাই। ও আমার সাথে গেলে অনেক ভালো থাকবে। তুমি একদম ঠিক বলেছো বাবা। মেয়েটা আমার এতদিন বড্ড কষ্ট করেছে। তোমাদের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ রইল। তুমি এবার চুপ করবে? অনেক হয়েছে। মা, তুই কোনো চিন্তা করিস না। তুই ভালো থাকলেই আমি সুখে থাকতে পারবো। বাবা, তুমি ভালো থেকো। তুমি ছাড়া তো আমার আপন বলতে কেউ নেই। পারলে আমাকে গিয়ে মাঝে মাঝে দেখে এসো। হ্যাঁ বাবা, আপনি মাঝে মাঝে গিয়ে রূপাকে দেখে আসবেন।
আর আমরাও মাঝে মাঝে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। শিমন রূপাকে নিয়ে তার রাজ্যে ফিরে যায়, আর সেখানে গিয়ে রূপার সব কষ্ট দূর হয়ে যায়। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বড় বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি খেতে আসো মা। একদম কিন্তু খাওয়া নিয়ে কোনো অনিয়ম করো না। কোথায় গেলে বড় বউ? আমি আসছি মা। মা, আপনি সব সময় আমাকেই খেতে ডাকেন কেন? ছোট তো অনেক কাজ করে সারাদিন, ওকে তো একবারও খেতে বলেন না। আপনি ছোটকেও খেতে আসতে বলুন মা। ওর মতো পোড়ামুখী বৌমাকে কেন খেতে আসতে বলবো? ও আমার সংসারে আসার পর থেকেই আমার সংসারে যত অঘটন ঘটেই যাচ্ছে। ওর জন্যই আমার ছেলেটা আজ অসুস্থ। কি হয়েছে মা? সকাল সকাল কি শুরু করলে? আর ছোট বউকে কি বলছো এসব তুমি? আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। একদম আমার সামনে কোনো কথা বলবি না এই অলক্ষী বউকে নিয়ে। এসব কথা বারবার কেন বলছেন মা? ছোটকে এভাবে কেন কষ্ট দিচ্ছেন? এসব কথা শুনে ছোট একা একা অনেক বেশি কষ্ট পায়। দয়া করে ওকে আর কিছু বলবেন না মা। মা, তুমি এদের ব্যাপারে একদমই কিছু বলবে না। মিজান এসব কিছু বুঝে নেবে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। বড় বউ, আমাকে কিছু খেতে দাও তো। আমাকে একটু কাজে যেতে হবে। এই সংসারের তো আমি কিছুই না, তাই তো তুই আমাকে এত কথা শোনাচ্ছিস। ঠিক আছে, আমি তোদের ব্যাপারে আর কিছুই বলবো না। তোদের যা ইচ্ছে হয় তাই কর। এই কথা বলে মিজানের মা সেখান থেকে চলে আসে। কই গো বড় বউ, কই তুমি? এদিকে একটু আসো। তা তোমরা কি নিয়ে কথা কইতাছো? তেমন কিছু না, আমরা সবাই গল্প করছিলাম। না গো বউ, তুমি মনে হয় আমার কাছে কিছু লুকাইতাছো। তোমারে দেখে তো তাই মনে হইতাছে। আমার জন্য তোমারে অনেক কথা শুনতে হয়, তাই না? আমার কিচ্ছু হয়নি। তুমি সুস্থ হয়ে গেলে মা আর আমাকে কিচ্ছু বলতে পারবে না। তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। আমি এখন যাই, অনেক কাজ আছে। আজ যদি আমি কোনো কাজ করতে পারতাম, তাইলে মা আমারে কোনো কিছুই কইতে পারতো না। তুইও চল, আমরা দুজন একসাথে খেয়ে তারপর কাজ করব। এখন আমার খিদে নেই দিদি, তুমি খেয়ে নাও, আমি কাজ করা শুরু করি। মায়ের কথায় কোনো কিছু মনে করো না ছোট বউ। দেখো, মিজান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন বরং কাজে যাই। তুই একদম মন খারাপ করিস না ছোট। মা শুধু শুধুই তোকে ভুল বুঝেছে। আমি জানি তোর জন্য এই সংসারে কোনো ক্ষতি হয়নি। কেন বলবে না বলো তো দিদি? মা তো সত্যি কথাই বলছে। আমি আসার পর থেকেই উনি অসুস্থ। আমার কপালে সব লেখা আছে গো দিদি। যাও, তুমি গিয়ে খেয়ে নাও। মা এখানে নেই, তুই আমার সাথে চল। তুই না খেলে কিন্তু আমিও খাবো না। চল তো এখান থেকে তাড়াতাড়ি, শুধু শুধু দাঁড়িয়ে থাকিস না। তোমার মতন একটা বোন পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার, এটা আমি কখনোই ভুলতে পারবো না দিদি। তবে এখন যা কিছু হচ্ছে সব আমার কপালের লিখন। একদম এসব কথা বলবি না। কার কখন কি হয় সেটা আমরা কেউ বলতে পারি না রে। সবকিছুই তো একমাত্র উপরওয়ালাই জানেন। তাই মন খারাপ করবি না, সব সময় একটু হাসি খুশি থাকবি। ঠিক আছে দিদি, আমি এখন কাজ করি। মা যদি এসে দেখে আমরা দুজন গল্প করছি, তাহলে কথা শোনাবে। এত কথা শুনতে আমার আর ভালো লাগে না দিদি। আমি একটু শান্তিতে থাকতে চাই দিদি। এখনো দেখছি তোর কাজে যাওয়ার সময় হয়নি। সেই কখন বলে গেছি কাজ করতে। আমার কথা কি কান দিয়ে একদম ঢোকে না তোর? ঢুকবেই বা কি করে? ভালো করে বলছি, তাই কথা কানে ঢুকছে না। এবার দেখি, তোকে বাড়ি থেকে বের করতেই হবে। ছোটর কোনো দোষ নেই মা, আমি ওকে কাজে যেতে দিইনি। আপনি বলুন না, ও একা একা কেন সব কাজ করবে? ও তো একটা মানুষ। তুমি একদম চুপ করে থাকো বড় বউ। তোমার জন্য ও আজ এতটা সাহস পাচ্ছে। একদম ওকে মাথায় তুলবে না বলে দিচ্ছি। আর হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো?
যাও এখান থেকে তাড়াতাড়ি। আমি আর এই বাড়িতে থাকবো না। এভাবে কথা শোনার চাইতে জঙ্গলে থাকা অনেক ভালো। আমি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যাব। আমি দেখতে একদম ভালো না, তাই সবাই আমাকে বেশি বেশি কথা শোনায়। এখানে একটা পরীকে দেখা যাচ্ছে না। আমি তাহলে অনেক গভীর জঙ্গলে চলে এসেছি। আর পরীটা তো মাটিতে শুয়ে আছে। যাই তো দেখি পরীটার কি হয়েছে। কি কি হয়েছে পরী তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমাকে বলো তাড়াতাড়ি, তোমাকে কি সাহায্য করতে হবে? আমাকে এক রাক্ষসী ডাইনি আক্রমণ করেছিল। তুমি তাড়াতাড়ি আমার পা থেকে তীরটা খুলে নাও। আর কিছুক্ষণ এই তীর আমার শরীরে থাকলে আমার সব জাদু শক্তি হারিয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি রক্ষা করো বোন। এখনই তীর খুলে দিচ্ছি বোন, তোমার কিচ্ছু হবে না। তীর খোলা হয়ে গেছে পরী, এবার তুমি তাড়াতাড়ি উঠে বসো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি যদি না থাকতে আর একটু হলে আমার জীবনটা শেষ হয়ে যেত। ডাইনি পরী সব সময় পরীদের ওপর আক্রমণ করে। আজ আমার ওপর আক্রমণ করেছিল। তুমি যে সুস্থ হয়ে গেছো এটাই অনেক বোন। আজ আমার খুব ভালো লাগছে। আমার জন্য কারো কোনো উপকার হলো? আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো প্রশংসা পাইনি। তা তুমি এখানে কি করছো বোন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট। কি হয়েছে বোন, আমাকে খুলে বলো। আর তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছো তুমি পরী? আমার শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না। আমি তো দেখতে অনেক খারাপ, তাই তো কেউ আমাকে পছন্দ করে না। কে বলেছে তুমি দেখতে খারাপ? তুমি তো রাজকন্যার মতো। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে বোন। তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি তোমার ওপর কি করি। এটা তুমি কি করলে পরী? আমি তো নিজেকেই আমাকে চিনতে পারছি না। আর আমার সব চুল তো সোনার হয়ে গেছে। এখন তুমি তোমার বাড়িতে গেলে তোমার শাশুড়ি তোমাকে মাথায় করে রাখবে। কখনোই তোমাকে কোনো কথা শোনাতে পারবে না। তোমার শাশুড়ি অনেক লোভী, তাই না? দেখবে তোমার এই সোনার চুলের লোভে পড়ে তোমাকে কতটা ভালোবাসে। তুমি কি করে জানলে আমার শাশুড়ি লোভী? উনি টাকার জন্য সবকিছুই করতে পারে। আমি সবকিছুই জানি। তুমি এখন তাহলে আসতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে কিন্তু। আমি যেখানেই থাকি না কেন তোমার সামনে চলে আসব। আর হ্যাঁ, একদম মন খারাপ করে থাকবে না। তোমার মন খারাপ থাকলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আজ আমি আবার একটা বোন পেয়ে গেলাম। কি করে যে আমি তোমাদের ঋণ শোধ করব? তোমরা যদি আজ না থাকতে তাহলে যে আমার কি হতো। আমি তাহলে এখন আসি। রানীপুরীকে খবর দিতে হবে ডাইনিপুরি আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর ডাইনিপুরির একটা ব্যবস্থা করতেই হবে। ওই অলক্ষী মেয়েটা আমার বাড়ি ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। ভালোই হয়েছে, এখন আমার খাবার অনেক বেঁচে যাবে। আমি অনেক দিন ধরে ওটাকেই বাড়ি থেকে তাড়াতে চাইছিলাম। এখন অন্য বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আমার ছেলেকে আবার বিয়ে করাবো। সেই ইচ্ছা তো আপনার পূরণ হবে না মা। আমি তো ফিরে এসেছি। দেখুন তো আমাকে চিনতে পারছেন কিনা? কে তুমি? আর তোমার কণ্ঠ আমার ছোট বউয়ের মতো লাগছে কেন? একদম রাজকন্যা দেখাচ্ছে যে তোমাকে। আমি আপনার ছোট বৌমা। আমাকে চিনতে পারছেন না? একটু ভালো করে দেখুন, নিশ্চয়ই চিনতে পারবেন। ছোট, তুই কোথায় চলে গিয়েছিলি? জানিস তোর জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। আমাকে না বলে কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি? আর তোকে তো অনেক সুন্দর দেখাচ্ছে রে ছোট। মনে হচ্ছে আমার লক্ষ্মী বোনটা রাজকন্যা হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি আর আগের সেই ছোট বউ নেই। পরী আমাকে জাদু করে সোনার চুল দিয়েছে। দেখো তুমি। তাই তো দেখছি। চল চল, তাড়াতাড়ি ঘরে চল। আর হ্যাঁ, কখনো আমাকে না বলে কোথাও যাবি না কিন্তু। তুমি আমার কাছে এসো ছোট বৌমা। আমি শুধু শুধুই তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। এসব আপনি কি বলছেন মা? আপনি আমার মায়ের মতন।
আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আর কখনোই তোমাকে কিছুই বলবো না মা। আজ থেকে তোমরা দুই বউ আমার চোখে সমান, আর কাউকেই ছোট করে দেখব না। পরি তো সত্যি কথাই বলেছিল। আমার শাশুড়ি এই সোনার চুল দেখে সোনার লোভে পড়ে যাবে, আর আমাকে কিছুই বলবে না। সত্যি, মানুষ সৌন্দর্য আর টাকা দেখে অন্ধ হয়ে যায়। কেউ আর এখন সত্যিকারের মানুষকে পছন্দ করে না। আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে বউ? আর কখনোই যেন এরকমটা না হয়। মায়ের কথা শুনে কেন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে বলো তো? তুমি দেখছি বিছানা থেকে উঠতে পেরেছো। এখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। আমার যে কি ভালো লাগছে। আজ হঠাৎ কইরাই কেন জানে শরীরটা একটু সুস্থ লাগতাছে। তার জন্যই তো আমি তোমারে খুঁজতে বের হইলাম। আমি আর কোথাও যাব না, তোমাদের ছেড়ে কোথাও থাকতেও পারবো না। আমরা তো তোকে কোথাও যেতে দেব না ছোট। তুই ছাড়া আমাদের পুরো বাড়িটা শূন্য হয়ে যায়। সত্যি তুই আমার লক্ষ্মী বোন। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর কারোর সাথে কোনো রকম অন্যায় করব না। অনেক হয়েছে আমার অন্যায়। এবার সবাইকে আগলে রেখে আমি সুখে আমার দিন কাটাবো। এতদিনে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন মা। এখন আমাদের পরিবারে আর কোনো অশান্তি থাকবে না। অনেকদিন আগে শ্রীরামপুর নামক একটি গ্রামে মন্নু নামের একটি ছেলে তার ঠাকুরমার সাথে বসবাস করত। ঠাকুমা, আমাদের গ্রামের মোড়লটা এত পরিমাণে খারাপ বলার মতো না। হ্যাঁ, ওর জন্য গ্রামের মানুষ কি শান্তিতে বসবাস করতে পারে? একটা খারাপ মানুষ গ্রামের মানুষের সব কিছু কুড়াইয়া তাড়াইয়া খায়া নেয়। একদম চুইসা নিল সব। ওর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কে আর ওই বেয়াদব মোড়লটাকে শিক্ষা দেবে? ওরে শিক্ষা দেওয়ার মতো কেউ আছে নাকি? আচ্ছা ঠাকুমা, তাহলে তুমি থাকো, আমি মাঠ থেকে ঘুরে আসি একটু। একটু তাড়াতাড়ি আসিস ভাই। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, আমি সন্ধ্যের আগেই বাড়িতে চলে আসব। তোর জন্য তোর পছন্দের পায়েস রানমু, আইস। তুমি রান্না করে রাখো, আমি এসে মজা করে খাবো। এখন আমি যাই, তাহলে সাবধানে থেকো। হ্যাঁ, তুইও সাবধানে যাইস রাস্তায়, দেখে শুইনা চলিস। এখনকার দিনকাল আবার ভালো না। ও পড়া চাষি শিপনের কাছ থেকে কি এবার বতরের ধান কি আদায় হয়েছে? না মোড়ল মশাই, এবার তোর ধান চাষ ভালো হয়নি, তাই এখনো টাকাগুলো পরিশোধ করতে পারেনি। এখন গিয়ে বলে আসবে, কালকে যদি টাকা বা ধান কোনো কিছু না দিতে পারে তাহলে ওর গরুটা নিয়ে নেওয়া হবে। আচ্ছা মোড়ল মশাই, আমি এক্ষুনি গিয়ে ওকে কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। দুদিনের মধ্যে গ্রামের সবার কাছ থেকে টাকা পয়সা যা কিছু পাবো সব যেন আদায় করা হয়, না হলে তোমার অবস্থা খারাপ হবে। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আপনার কথা মতোই সবকিছু হবে। শিপন, ওই শিপন, বাড়িতে আছো নাকি? কি ব্যাপার পেয়াদা মশাই, কিসের জন্য আমার বাড়িতে আসলে? বুঝতে পারছো না কেন এসেছি? এবারে টাকার ধান দিয়েছো? ভাই, এবার তো আমি অমন ভাবে ফসল ফলাতে পারিনি। আমি কিভাবে টাকাগুলো দেব বলো তো? এত কিছু আমি জানি নে। কালকের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে তোমার গোয়ালের গরুটি নিয়ে নেওয়া হবে। মোড়ল মশাইয়ের আদেশ আছে। মোড়ল মশাই কি নির্বোধ? আমার এই গরুটাই সম্পদ আছে, এটা যদি নিয়ে নেয় তাহলে আমি কি খেয়ে পড়ে বাঁচবো? আমার কাছে বলে কি লাভ বলো? যা বলবে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলো। আমার কাছে এত কিছু বলো না। আমার কাজ আমি ঠিকঠাক করব। কাল যদি তুমি টাকা দিতে না পারো তাহলে তোমার গরু নিয়ে যাওয়া হবে, এটাই শেষ কথা। আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এই বলে পেয়াদা চলে যায়। বলো তো গিন্নি, কি করা যায়? টাকা পয়সা তো আমার হাতে এখন কিছুই নেই। কিভাবে আমি মোড়লের টাকা ধান দেব তুমি বলো? সেইটাই তো আমিও কইতাছি, কিভাবে কি করমু। এইবার বুঝি আমার গরুটা চইলাই যাইব।
মোড়লের এই কৃপণ আচরণ যে কবে যাবে তা খোদাই জানে। গরুটা সইলা গেলে আমরা কি খাইয়া পইরা বাসমু? কত কষ্ট কইরা গরুটা পালতাছি। কি করব বলো গিন্নি, গরিবের প্রতি তো এই মোড়লের কোনো মায়াই নেই। কি ব্যাপার পেয়াদা, গতকাল শিপরের টাকা কি আদায় হয়েছে? না মোড়ল মশাই, হয়নি। ও টাকা তো দিয়ে যায়নি। তাহলে ওর গরুটি আজকে এখনই নিয়ে চলে এসো। বলছি মোড়ল মশাই, ও তো অনেক গরিব মানুষ, কিছুদিন পরে ওটা নিলে হয় না? তোমার এত বড় সাহস, তুমি ওর হয়ে আমার কাছে সুপারিশ করতে এসেছো? আমার কথাই শেষ কথা, যাও এক্ষুনি গিয়ে গরুটি নিয়ে চলে এসো। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই। তারপর পেয়াদা শিপনের বাড়িতে যায়। এই শিপন, তোমার গরু কোথায়? গরুটা নিতে এলাম, টাকা তোমার দিতে পারলে না? এই মোড়ল মশাই বুঝি মাফ করলো না? কি আর করবে বলো ভাই, অমন মোড়লের হাতে পড়লে তো এটুকু সহ্য করতেই হবে। যাও, তোমার গরুটা দিয়ে যাও। আমি এত কষ্ট কইরা গরুটা পালতাছিলাম, এই কৃপণ মোড়ল আমার গরুটা আজকে নিয়ে সইলা গেল। আমার কাজ যে, আমি এবার চললাম গরুটা নিয়ে। হে খোদা, তুমি তো দেখতেই পাচ্ছ আমার উপর কি অবিচারটাই হচ্ছে। আমার সব সম্পদটুকু নিয়ে চলে গেল এই মোড়ল। আমার সব কষ্টের ফল আজ পানিতে সইলা গেল, শুধু এই মোড়লটার লাগিয়া। হে খোদা, তুমি এর একটা বিচার করো। তুমি তো সবই জানো, তুমি তো সবই দেখো। হ্যাঁ গো, তুমি আর মন খারাপ কইরা কাইন্দো না। চলো আমরা অন্য কিছু ভাবি, এই মোড়লের হাত থেকে না হলে আমরা বাঁচতে পারবো না। কিছুক্ষণ পরে কি হয়েছে বৌরানী? মোড়ল মশাইয়ের কি হয়েছে? দেখো না কি হইছে, সকাল থেকে উঠতে পারতাছে না, হাঁটা চলা করতে পারতাছে না, কি হইলো হঠাৎ বুঝতেই পারতাছি না। আমি কি তাহলে কবিরাজ ডাকবো? যত তাড়াতাড়ি পারো কবিরাজরে ডাইকা নিয়ে আসো। বৌরানী, আমি এখনই যাচ্ছি। রাস্তায় যেতে যেতে কি ব্যাপার পেয়াদা সাহেব, আপনি এভাবে কোথায় ছুটছেন এত তাড়াহুড়ো করে? আর বলো না গো, মোড়ল মশাইয়ের কি এক অসুখ হয়েছে, হাঁটা চলা করতে পারছে না, তাই কবিরাজ মশাইকে ডাকতে যাচ্ছি। কি বলো, অমন মোড়ল মশাইয়ের আবার কি হয়েছে? এই তো আমি আর বলতে পারবো না, যে কবিরাজকে ডেকে পাঠালেই বোঝা যাবে। যে অত্যাচারী মোড়ল, ওর জন্য কে আসবে? এ যা হয় হবে, আমার কাজ করার দরকার, আমি করছি। আচ্ছা, আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি। কিছুক্ষণ পরে কবিরাজ মশাই, মোড়ল মশাইয়ের কি হইছে হঠাৎ কইরা? এ তো আমি বলতে পারছি না, এই এক কঠিন রোগ, এর কোনো চিকিৎসা জানা নেই। এখন কি উপায় কন্ত? কি করমু আমি এখন? কিভাবে এই অসুখ সারামু মোড়ল মশাইয়ের? আপনি অন্য এলাকা থেকে এক গুরু কবিরাজকে ডাকুন, উনি হলে কোনো সমস্যার সমাধান হয়তো দিতে পারবেন। আচ্ছা, তাই করা হইব। পেয়াদা ভাই, তুমি গিয়া কবিরাজ মশাইরে ডাইকা নিয়ে আসো। তারপর মোড়লকে দেখতে গুরু কবিরাজ আসে। কি বুঝলেন কবিরাজ মশাই, এই অসুখ সারবো? কিভাবে যে সারবে, এ তো অনেক কঠিন রোগ। কোনো উপায় কি নাই কবিরাজ মশাই? আমি তো তেমন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটু ভালো কইরা ভাইবা কন না, কি করমু আমি এখন? একটা উপায় আছে। কি উপায় কন, আমি সব করমু। মোড়ল মশাইকে যদি কোনো বাঁশবাগানে নুন চাষ করে যদি সেই নুন খাবারের সাথে খাওয়ানো হয়, তাহলে সে ভালো হতে পারে। অসম্ভব ব্যাপার, কিভাবে আমি মোড়ল মশাইরে সুস্থ করমু? পেয়াদা, তুমি সারা গ্রামে গ্রামে সব জায়গায় ঘোষণা কইরা দাও, যেই রোগ সারাইতে পারবো তারে অনেক দামি পুরস্কার দেয়া হইব।
আচ্ছা, আমি সব জায়গায় ঘোষণা করে দিচ্ছি। শোনো শোনো শোনো, মোড়ল মশাইয়ের কঠিন রোগ হয়েছে। যে বাঁশ বাগানে নুন চাষ করে মোড়ল মশাইকে খাওয়াতে পারবে তাকে অনেক দামি পুরস্কারে পুরস্কৃত করা হবে। ঠাকুমা, ও ঠাকুমা, জানো মোড়ল মশাইয়ের কঠিন রোগ হয়েছে। যে বাঁশবাগানে চাষ করে মোড়ল মশাইকে খাওয়াতে পারবে তাকে কঠিন পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেউ কি ওই মোড়লের লাইগা এরকম কাজ করবো নাকি? ওই তো অনেক অত্যাচারী। আমার কাছে একটা বুদ্ধি আছে ঠাকুমা। কি বুদ্ধি রে? আচ্ছা ঠাকুমা, আর তোমার বাঁশবাগানে যদি তুমি নুন চাষ করতে পারো আর যদি সেটা মোড়লকে খাওয়াও তাহলে তো সুস্থ হতে পারে। বাঁশ বাগানে নুন চাষ করা অত সহজ কাজ না। আমি পারি, কিন্তু ওই মোড়লদারে আমার দিতে ইচ্ছা হইতাছে না। ওই যা অত্যাচারী। শোনো, তুমি যদি নুন চাষ করে মোড়লকে খাওয়ানোর আগে শর্ত দাও তাহলে কেমন হয়? মানে? না মানে, যখন তুমি নুনটা দেবে তখন দেওয়ার আগে বলবে আমি একটা শর্তে নুন দিতে পারি। এই মোড়ল আর কখনো কোনো মানুষের উপর অত্যাচার যেন না করে। এই শর্ত মেনে যদি নেয় তাহলে তুমি তাকে নুন দেবে। তাইলে তাই করমু। তাহলে কি আমি পেয়াদাকে বলবো? আমারে একবার মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাবি? আমি তার মুখ থেকে কথা শোনার পরেই কাজ করমু। চলো তোমাকে নিয়ে যাই। মোড়ল মশাই, আমি আপনার নুন চাষ কইরা দিতে পারি যদি আপনি গ্রামবাসীরে আর কখনো অত্যাচার না করেন। আপনার কথা আমি মেনে নেব। আমি আর কখনো গ্রামবাসীকে অত্যাচার করব না। হয়তো খোদা আমার পাপের শাস্তি দিচ্ছে। তাইলে আমি আপনার লেগা বাঁশবাগানের নুন চাষ করমু। চল মন্নু, এইবার আমরা বাড়িতে যাই, গিয়া মোড়ল মশাইয়ের লেগা নুন তৈরি করি। ঠাকুমা আর মন্নু বাড়িতে যায়। বাঁশবাগানে গিয়া তুই আল কাটার মতো একটুখানি জায়গা কইরা দে তো। ঠাকুমা নাও, এই তোমার জন্য এই মাটি কাটা আমার হয়ে গেছে। এই বাটিতে ভইরা এবার পানি নিয়ে আয়। বাটি তুমি কোথায় পেলে ঠাকুমা? মাটি দিয়া একটা জাদুর বাটি। এই বাটি আমার দাদা মশাই আমারে দিছিল, দিয়া কইছিল এই বাটিতে তুমি পানি রাইখা যেমনটা হইতে কইবা তেমনটাই হইয়া যাইব। তাই নাকি ঠাকুমা? আমি এখনই পানি নিয়ে আসছি। দাও দাও, বাটিটা আমাকে দাও। এই বাটিটা আমার হাতে দে। এই নাও ঠাকুমা। এই বাটির সব পানি লোনা হইয়া যা। আর এই বাটির পানি আমি যদি এইখানে রাখি, কাল যেন এটা নুন হইয়া যায়। এই বলে ঠাকুমা সেই জায়গায় পানিটুকু ঢেলে দেয়। পরের দিন সকালে ঠাকুমা, ও ঠাকুমা, এই দেখো তোমার নুন তৈরি হয়ে গেছে। তাই বুঝি? তাইলে এই নুনটুকু এইবার চল মোড়ল মশাইরে দিয়ে আসি। চলো চলো, যাই গিয়ে দিয়ে আসি। তারপর ঠাকুমা আর তার নাতি মিলে মোড়ল মশাইয়ের জন্য নুন নিয়ে যায়। এই লন বৌরানী, এই নুনটা মোড়ল মশাইরে ভাতের সাথে খাওয়াইয়া দেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমার বড় উপকার করলেন। আপনাকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করা লাগবো না, আপনি মোড়ল মশাইরে অত্যাচার করা বন্ধ করতে কইবেন। সে আর এমন করবো না ঠাকুমা। তারপর সেই নুন দিয়ে খাবার খাওয়ানোর পরে মোড়ল সুস্থ হয়ে যায়। তারপর সে তার ভুল বুঝতে পারে এবং গ্রামের সব গরিবদের সাহায্য করতে থাকে। ধূর্ত আর অত্যাচারী মোড়ল সহজ সরল মানুষ হয়ে যায়।